আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আনোয়ারুল আজিম আনারের যে খুন, সেই নেপথ্যে কি আছে সেই বিষয়। আরেকটি বিষয় হচ্ছে 14 দল ও প্রাসঙ্গিকতা, এবং সেই সঙ্গে সমসাময়িক যে রাজনীতি রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই আজকে। এই সকল বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আজ অতিথি রয়েছেন বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন ও সহসভাপতি, জাতীয় প্রেস ক্লাব, রেজওয়ানুল হক রাজা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সঙ্গে জুমে এরই মধ্যে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আমরা আনার খুনের নেপথ্যে কি আছে সেই প্রসঙ্গে আলাপ করতে চাই। দর্শক, আপনারা সবাই জানেন ঝিনাইদহ 4 আসনের 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুন হয়েছে কলকাতায়, এবং সেই প্রসঙ্গটি এখন সারা দেশ জুড়ে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এর পেছনে কে বা কারা ছিল সেটি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি মোটামুটি একটা সন্দেহের তালিকা, গ্রেপ্তারের তালিকা এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং যেটি বলা হচ্ছে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির যে শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া, যিনি নিজেকে আমানুল্লাহ সৈয়দ, মানে সৈয়দ আমানুল্লাহ বলে দাবি করছেন, তো সেই বিষয় নিয়ে আমরা শুরুতে কথা বলতে চাই, কারণ গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। শুরুতেই জনাব রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে আসলে জানতে চাই, বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতের মাটিতে খুন হলো, এটির বিশ্লেষণই প্রথমে জানতে চাই। এবং যারা খুন করেছে তারা বলছে যে দেশের মাটিতে খুন করলে ধরা পড়ার সম্ভাবনাটা বেশি থাকতো, এই জন্য দীর্ঘদিন ধরে তারা পরিকল্পনা করে ভারতের মাটিতে আনোয়ারুল আজিমকে খুন করলেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। প্রথমত তিনি আমাদের একজন সংসদ সদস্য, যারা একটু কি বলে জনগণের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, এবং তিনি পরপর 3 বারের এমপি। তার খুন এমনিতেই খুব একটা কি বলে দুর্ভাগ্যের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি দেশের বাইরে গিয়েছেন, সেখানে তাকে খুন করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে যেভাবে খুনটা করা হয়েছে, যেটা আমরা যতটুকু শুনতে পাইলাম, যে দেখেন তাকে খুন করা হয়েছে এ ব্যাপারে সবাই আমরা জানি, কিন্তু তার ডেড বডি কিন্তু এখন পর্যন্ত কেউ ট্রেস করতে পারে নাই। আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে তাকে খুন করে তাকে কয়েক টুকরা করে সেটা বড় ব্যাগে ভরে সেটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে, নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য, মানে কেউ যেন বুঝতে না পারে। ওনার যে ড্রাইভার ছিল তিনি বলছিলেন বিভিন্ন জায়গায় বোধহয় ফেলা হয়েছে। হ্যাঁ, তাই তো, সেটাই তো হওয়ার কথা, কয়েকটা ব্যাগে করে তো নিয়ে যাওয়া হয়েছে। আপনি যেটা বলছেন তাই, মানে এরকমই আমরা শুনছি যে দেশে খুন করার প্ল্যান অনেক আগে হয়েছে। এখন দেশে খুন করলে সহজে ধরা পড়ে যাবে, সেই কারণে এইরকম একটা সুযোগ নিয়েছে খুনিরা। কিন্তু তা তো আলটিমেটলি কিন্তু তারা যেটা ভেবেছিল সেটা কিন্তু হয় নাই। খুনি কারা আমরা এখনও যদিও কি বলবো আইনের দিক থেকে যদি বলি, তাহলে যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ তো আমরা তাদেরকে খুনি বলতে পারি না। কিন্তু কি হয়েছে সেরকম অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি, এবং সেগুলো মূলত বাংলাদেশের যে 3 জন এখন ডিবির হেফাজতে আছে তাদের যে জবানবন্দি, তারা যা বলেছে তার বেসিসেই তো ডিবি প্রধান হারুন সাহেব তো ব্রিফিং করেছেন, তাই না? তো তা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে, এবং মূল অভিযুক্ত তিনিও তো আমাদের এমপি সাহেবেরই বাল্যবন্ধু, এবং তাদের দুজনের একসঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল। যতটুকু বোঝা যাচ্ছে তাতে দুজনের মধ্যে একটা বিরোধ হয়েছে কোনো একটা কারণে, ব্যবসা সংক্রান্ত কারণে হতে পারে। সেই কারণে মানে দেখেন 2 রকমের কথা শোনা যায়। একটা হচ্ছে যে এই যে মানে শোনা যাচ্ছে না, স্বর্ণ চোরাচালান বা এইটা সেটা, ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে একটা চোরাচালান আর ব্যবসা ছিল, সেটার সঙ্গে যে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন, তার ইনভলভমেন্টের কথা শোনা যাচ্ছে। তার সাথে আমাদের আনোয়ারুল আজিমেরও তিনি পার্টনার ছিলেন, এরকম কথা বলা হচ্ছে। আবার এরকমও শোনা যাচ্ছে যে না, তিনি জনপ্রতিনিধি হিসাবে তিনি এটা পছন্দ করতেন না, তার সঙ্গে এটা নিয়েও শাহীনের বিরোধ হতে পারে।
তো কিছু একটা তো হয়েছেই, নাহলে এরকমভাবে খুন করার তো কথা না। যেটাই হোক, প্রথমত হচ্ছে যে এই যে একটা পরিণতি একজন মানুষের, একজন সংসদ সদস্যের, একজন জনপ্রতিনিধির, সেটি খুবই দুর্ভাগ্যজনক। আর যে যে স্টাইলে করা হয়েছে খুনটা, এটা তো কোনো মানে কোনো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে তো এটা করা সম্ভব না। মানে এবং এবং বিদেশের মাটিতে, দেশের মাটিতেও অনেক সময় আমরা দেখেছি এর আগে এরকম অনেক লোমহর্ষক, অনেক মর্মান্তিক বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এইরকম বিদেশের মাটিতে এরকম করার সাহস এবং তারা তো আসলে বোধহয় কোনো মানুষের পর্যায়ে পড়ে না। যাই হোক, আমরা চাইবো যে অ্যাটলিস্ট তার পরিবার তার মরদেহ তো চাই, মানে একটা হয় না যে মানুষ মারা গেলে তাকে তার ফেরত আনা যায় না, কিন্তু পরিবার চায় যে তার ডেড বডি যেন পাওয়া যায়, তাকে যেন দাফন করা হয়, তাকে যেন তার কবর জিয়ারত করতে চায়, এরকম। তা আমরা আশা করব যে এটা কুল কিনারা হবে, মরদেহ সন্ধান পাওয়া যাবে। আর যারা খুনি তাদেরকে তো সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও বলেছেন তারা পুরো বিষয়টার খুব কাছাকাছি পৌঁছে গেছেন, সব কিছু অনেকখানি তাদের জানা হয়েছে। আমরা আশা করব যে এটার একটা এই রহস্যটা মানে কি বলে জানা যাবে, এবং যারা প্রকৃত খুনি তার মেয়ে যেভাবে বলেছেন, যে সে বলেছে মেয়েটা যে আমি দেখতে চাই কারা আমার বাবাকে এইভাবে মারলো। তো স্বাভাবিক আমরা দেশের জনগণও চাই যে এরকম একটা বর্বরচিত খুন যারা করেছে তাদের তো অবশ্যই উপযুক্ত বিচার হওয়া দরকার। আমরা সেই আশায় আছি। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব শ্যামল সরকার আছেন, ওনার কাছ থেকে একটু জানতে চাই, বিশেষ করে এই যে খুলনার যে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, তার বিষয়ে, যিনি নিজেকে আসলে আমানুল্লাহ সৈয়দ বলে দাবি করছেন, তার বিষয়ে আসলে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আপনি দীর্ঘদিন খুলনায়ও সাংবাদিকতা করেছেন, সেখানকার আদ্যপ্রান্ত আপনার খুব ভালোভাবে জানা। আসলে খুনটা কিভাবে হলো এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আখতারুজ্জামান শাহীন তিনি তো যুক্তরাষ্ট্রে থাকেন, তিনি যদি এই খুনের মূল হোতা হয়ে থাকেন, তাকে কি যুক্তরাষ্ট্র থেকে এনে বাংলাদেশে বিচার করা বা সেটি সম্ভব কিনা? ধন্যবাদ। প্রথমে আমি রাজা ভাই যেটা বলেছেন এর বাইরে খুব বেশি এইটি এখনো বলার সুযোগ, এখনো বা সময় হয়নি। আমি এই যেটা বলতে চাই, একটু রাজা ভাইয়ের কথার সাথে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে ধরুন যে পার্লামেন্টের মেম্বার, সংসদ সদস্যরা যেগুলো নাগরিক খুন হয়েছেন, বিশেষ করে পার্লামেন্টের মেম্বার খুন হয়েছেন বাংলাদেশে, এটা নতুন নয়। আপনি 2001 সাল থেকে 2006 সালের পরিসংখ্যানটা দেখেন, এমপি খুন হওয়া শুধুমাত্র, এর আগে বিচ্ছিন্নভাবে হয়েছে কিনা আমার মানে এই মুহূর্তে মনে করছে না। তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত এমপি খুনের বিষয়টি আমার কাছে খুব স্পষ্ট করে মনে আছে, এবং এই জন্য একটা এমপি খুনের মহা উৎসব চলেছে সে সময়। তো সবটার যে বিচার হয়েছে ঠিক ভাবে বা সম্পন্ন হয়েছে এখনো পর্যন্ত তা কিন্তু পাইনি। আপনি বলছেন খুলনার সন্ত্রাসীদের কথা, খুলনা নয়, আপনারা সকলেই জানেন, আমরাও জানি, 2009 সালের আগ পর্যন্ত গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে সন্ত্রাসীদের বা আন্ডারওয়ার্ল্ডের যারা রাজনীতি করে, অবৈধ বেআইনি রাজনীতি করে, তাদের একটা একচ্ছত্র আধিপত্য কিন্তু ছিল, যেটা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলকে টার্গেট করে তাদেরকে পুনর্বাসন করা অথবা আইনের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করা একটা উদ্যোগ ছিল। আপাত দৃষ্টিতে সেটি সফল হয়েছিল। আপনারা সকলেই জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই আন্ডারওয়ার্ল্ডের যেসব নেতা ছিল তার অধিকাংশই নিজেদের মধ্যে আত্মকলহে মারা গেছেন, অনেকে আবার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে খুন হয়েছেন। সর্বশেষ আমাদের ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ার আজিব, তিনি খুন হয়েছেন, ভারতের মাটিতে খুন হয়েছেন। রাজা যেমনটি বলছিলেন যে তারা হয়তো ভেবেছিল যে বিদেশের বাড়িতে খুন করলে সহজে ধরা পড়বে না, কতটা একটা অংশ। এর পাশে আমি একটু অংশ যোগ করতে চাই, সেটি হলো এই যে বিষয়টি এতটা সরলীকরণ করা বোধহয় এখনো সমীচীন হবে না। এর মধ্যে গভীর কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা
সেটি আমাদের ভাবনার অবকাশ আছে। কেন যে এখন আমরা সকলেই জানি এই মুহূর্তে ভারতে পশ্চিমবঙ্গেও সারা ভারতবর্ষে নির্বাচন চলছে। সেই নির্বাচনের সময়টাকে কেন বাংলাদেশের একজন নাগরিককে নিয়ে হত্যা করতে হবে, সেটি রাজনৈতিকভাবে বিশ্লেষণের দাবি রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এক, দ্বিতীয়ত যারা এখন পর্যন্ত যারা ধরা পড়েছে তারা সকলেই পেশাদার খুনি, এ পর্যন্ত আমরা মোটামুটি ভাবে নিশ্চিত হয়েছেন। আজিম খুন হয়েছেন, এটাই সত্য। এর বাইরে আর বাকিটুকু কিন্তু এখনো আলোচনার পর্যায়ে। কারা খুন করেছে সেটাও আমরা পুলিশের মাধ্যমে, বিশেষ করে আমাদের পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ভারতের সিআইডি গোয়েন্দা বিভাগ, তারা যে দ্রুত তৎপরতার সাথে এটাকে সামনে আনতে সক্ষম হয়েছেন, এই জন্য নিশ্চয়ই আমি পুলিশ বিভাগকে, গোয়েন্দা বিভাগকে এবং ভারতের সিআইডি কে ধন্যবাদ জানাতে চাই। তবে আমরা আশা করতে চাই যে শুধু এখানেই যেন থেমে না যায়, এটা শেকড় অনেক গভীরে বলে গঠিত বলে আমি মনে করি। এবং যেটি আপনারা বলছিলেন যে আনোয়ারুল আজিম, এই যে শাহিন, এরা একসময় বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এই ক্ষমতায় থাকার কারণে অনেক আওয়ামী লীগ আদর্শের বিশ্বাসী নয় এমন অনেক মানুষ আওয়ামী লীগের মধ্যে তারা স্থান করে নিয়েছেন। কোন নেতৃস্থানীয় ব্যক্তির সহায়তায়, বিশেষ করে স্থানীয়ভাবে আওয়ামী লীগের দলকে উপেক্ষা করে কোন এমপি কোন জায়গায় নিজের দলকে সংগঠিত করবার জন্য, নিজের কর্তৃত্ব বজায় রাখবার জন্য নিজের একটা গণ্ডি তৈরি করেছেন। সেই গণ্ডির মধ্যে কিন্তু অনেক অনেক অনুপ্রবেশকারী আছে। সেই অনুপ্রবেশকারীগুলো এই যে আজকে আপনি জানেন যে একসময় কালীগঞ্জের পৌরসভার মেয়র ছিলেন আব্দুল মান্নান। এই আব্দুল মান্নানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই শাহিন, এবং এই শাহিন আব্দুল মান্নান দুজনের পরবর্তী একই সাথে আওয়ামী লীগে জয়েন করেছিলেন। আবার যখন সন্ত্রাস বিরোধী অভিযান দক্ষিণ পশ্চিম অঞ্চলে চলেছিল, তখন কিন্তু আনোয়ারুল আজিম যথেষ্ট পরিমাণে এদেরকে দমন করবার জন্য, এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, এদের আস্তানা জানিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সুতরাং সামগ্রিকভাবে বিচার করলে দেখা যাবে যে এটা অন্তর্কলহমূলক কোন ঘটনার কারণে ঘটেছে কিনা সেটাও দেখতে হবে। সোনা চোরাচালানের কথা এসছে। আনোয়ারুল আজিম, আমার বাড়িটা ওই অঞ্চলে। আনোয়ারুল আজিম পৌরসভার কাউন্সিলর ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, 3 বার এমপি ছিলেন। 2007 সালে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট দিয়েছিলেন। 2009 সালে সেটা উইথড্র করা হয়। এই আজিমকে নিয়ে কোন সংবাদপত্র, কোন মিডিয়ায় আমরা যেভাবে সাধারণত এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাদেরকে যেভাবে আমরা সামনে নিয়ে আসি পত্রিকার পাতায় অথবা টেলিভিশনের পর্দায়, আনোয়ারুল আজিমকে নিয়ে কিন্তু সেভাবে কোনো অনুসন্ধান কিংবা সেভাবে সামনে আনা হয়নি। সুতরাং পুরোটাই যে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকা বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তা কিন্তু পুরোপুরি ভাবে বলা এখনো সম্ভব হচ্ছে না। এখন আজিম বাংলাদেশে, শাহিন বাংলাদেশে আসে, দুবাই যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে থাকে, বাংলাদেশ থেকে সে ইন্ডিয়ায় গেল, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো, বাংলাদেশ থেকে আবার সে যুক্তরাষ্ট্রে চলে গেল। এই যে সামগ্রিক বিষয়টা, এটা কিভাবে সম্ভব হলো আমাদের সকলের চক্ষুর আড়াল দিয়ে সেটাও বিবেচনায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শ্যামল সরকার। অর্থাৎ সব মিলিয়ে সামনের সময়ই বলে দেবে যে এই বিষয়টি কোন দিকে গড়ায়, এবং আজিম কি ছিলেন বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল, এই কথাটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং আপনি যে কথাটি বলছিলেন যে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সুতরাং রাজনৈতিক কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবার একটি বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে আর আলাপ করবার সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব শ্যামল সরকার। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতির পর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 14 দল ও প্রাসঙ্গিকতা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল গঠিত হয়। এই 14 দল গঠন করার আগে 11টি দল, বিশেষ করে বাম ঘরানার 11টি দল, যাদের মধ্যে সাম্যবাদী দল, বাসদ গণতন্ত্রী পার্টি তারাও ছিল, তারা একত্রিত ছিল। এবং যখন 14 দল গঠিত হয়, এই 11টি দলের সঙ্গে আওয়ামী লীগ, ন্যাপ এবং জাসদ, এই সব মিলিয়ে 14 দল গঠিত হয়। এরপর দেখা গেছে যে একাদশ জাতীয় সংসদের যে নির্বাচন, সেখানে 16টি আসনে তারা দাঁড়ান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা 6টি আসনে দাঁড়ান, আর 6টি আসন থেকে মাত্র 2টিতে তারা জয় লাভ করেন। এবং জয়ের পর তাদেরকে সরকারেও আসলে রাখা হয়নি। এই নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই এই 14 দলের মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া বাকি যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা, এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তাদের মধ্যে যে বাম দলগুলো রয়েছে তারা আলাদা হয়ে যাবে কিনা, এরকম এক ধরনের আলোচনার কথাও আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এই প্রসঙ্গেই আমরা আলাপ করতে চাই, কারণ আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে এই 14 দলের বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে আলাপ করতে আমাদের সঙ্গে নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর জনাব রেজানুল হক রাজা, আপনি তো আছেনই। শুরুতেই নূর আহমেদ বকুল, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই যে আজকে আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে কি বেরিয়ে এলো? আপনি নিশ্চয়ই কথা বলেছেন আপনার দলে যারা নেতা রয়েছেন তারা আলোচনার পর। এবং আরেকটি বিষয় জানতে চাই যে এই দায়টা কি আসলে বাম রাজনৈতিক দলগুলোর উপরেও বর্তায় কিনা, যে তারা নিজেদেরকে এই গত এক দশকে বা গত 15 বছর ধরে নিজেদেরকে আসলে অতটা শক্তিশালী করে উঠতে পারেনি? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথমত বলে রাখি যে আজকে দীর্ঘদিন পরে, 5.5 মাস পরে, আজকে 14 দলের নেত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী আজকে তার বাসভবনে বৈঠক ডেকেছিলেন। এবং সেখানে আমাদের পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি এবং আমাদের সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশা উপস্থিত ছিলেন এবং 14 দলের অন্যান্য নেতৃবৃন্দরাও ছিলেন। তো যে প্রেক্ষিতে আজকে আলোচনাটা, হ্যাঁ, এটা বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে এইবারকার দ্বাদশ নির্বাচনের পরবর্তী সময়ে যে পরিস্থিতিটা তৈরি হলো এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে 14 দলের ভেতরে একটা টানপোড়েন, এবং এই টানপোড়েনটি শুধুমাত্র যে সাংগঠনিক তা কিন্তু নয়, টানপোড়েনটা কিন্তু রাজনীতিগতভাবেও এখানে সৃষ্টি হয়েছে। এবং সেটা নিয়ে একদিকে যেমন আমরা রাজনীতির কথাগুলো বলছি, যখন যে প্রেক্ষাপটে 14 দলটা গঠিত হয়েছিল 2004 সালে, এবং সেদিনকার প্রেক্ষাপটে তার পরবর্তীতে এসে 23 দফা কর্মসূচির ভিত্তিতে আমরা যা করতে চেয়েছিলাম, এখানে একটা কথা পরিষ্কার বলে রাখা দরকার যে এদেশের বাম রাজনৈতিক শক্তিসমূহ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রশ্নে এবং এই বিএনপি জামাত জোটের যে রাজনীতিটা এবং 75 পরবর্তী এক ধরনের পশ্চাৎপদ রাজনীতি, বাংলাদেশ বিরোধী যে রাজনীতিটা তৈরি হয়েছিল, এটার বিরুদ্ধে কিন্তু একটা লাগাতার সংগ্রামের মধ্যে কিন্তু এদেশের বাম রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ আরো যারা রয়েছেন, আমরা কিন্তু সেই লড়াইটাই এখনো অব্যাহতভাবেই আছি। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে সেই রাজনীতিটা দারুণভাবে, আমাদের যে প্রতিপক্ষ তারা কিন্তু শক্তিশালী রয়েছেন এবং তারাও জোটগতভাবে একটা রাজনীতিকে প্রভাবমান রেখেছেন এবং আমরাও তার বিপরীতে একটা রাজনীতি প্রভাবমান রেখেছিলাম। আমি ছিলাম শব্দটা ব্যবহার করছি, কারণটা হচ্ছে আমরা যা করতে চেয়েছি বা 14 দলগত ভাবে 14 দলের শরিক সংগঠন হিসাবে, বাম রাজনৈতিক শক্তি হিসাবে আমরা যারা সমতার রাজনীতির কথা বলি, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, এগুলো মিলে সমাজতন্ত্রের কথা বলি, 72 সংবিধানের ভিত্তির কথা বলি, এগুলো সম্পর্কেই আজকে 15-18টা বছর হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা 14 দলের শরিক হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। এবং সেই ক্ষমতায় অবস্থানে আমরা যেটা দেখছি, যেটা আমরা চেয়েছি, সেই জায়গাগুলো পূরিত হচ্ছে না। দেখেন, দেশে মৌলবাদী শক্তির উত্থান কি কমাচ্ছে? আমরা তো মনে করি যে উত্থান কমেনি। হ্যাঁ, নানানভাবে সেটা সাপ্রেসড আছে, কিন্তু উত্থানের যে জায়গাটা, অর্থাৎ ইডিওলজিক্যালি তাদের যে ভিত্তিভূমি, সেটাকে ফাইট করবার জন্য যে ইডিওলজিক্যাল রাজনীতিটা লাগে, সেই রাজনীতিটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম না। এখন আমাদেরকে আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনাদের দল ক্ষয় হয়েছে, এটা আপনি কেন? এখানে অপর রাজনৈতিক সংগঠন যারা আছেন তারাও নিজেরা এটা পর্যালোচনা করছেন এবং দেশবাসীও এটা দেখছেন। অন্যদিকে আমাদের শরিক প্রধান
দলনেত্রী তিনিও বলছেন যে আপনারা কিছু করতে পারেননি। এই যে পারেননি কথাটা বলছেন, আমি একটা জোট রাজনীতি নিয়ে এসেছিলাম এবং জোটের রাজনীতির যে বাস্তব ভূমিকা তৈরি করতে হয়, তার যে রাজনৈতিক আদর্শটা অনুশীলন করতে হয়, এবং তার জন্য জোটের মধ্যে যে চর্চাটা লাগে, সব থেকে দুঃখজনক ঘটনা হলো সেই চর্চাটা আমাদের দেশের জোটে হলো না। এখানে বড় দলগুলো মানেই তারা মনে করেন তার পেছনে যারা থাকে তাদেরকে আমরা লেজে টেনে নিয়ে যাব। হ্যাঁ, এই লেজে টানার কারণে এখানে রাজনৈতিক দলগুলো তাদের যে মানে ইয়ে তৈরি করতে পারে, যে যেটাকে বলে হচ্ছে স্পেস তৈরি করা, সেই স্পেসটা তৈরি করতে পারেনি, এবং যে কারণে এখানে ক্ষতি হচ্ছে। তাছাড়াও আমাদের জন্যও এখানে যারা 2-4 জন এমপি টেমপি আমাদের এই সমস্ত দল থেকে হয়েছিলেন, তারাও এটার সঙ্গে কোপ আপ করতে পারেননি, ক্ষমতার রাজনীতি এবং সেই সঙ্গে আদর্শের রাজনীতি, এখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটেছে। তারপরেও আজকে দীর্ঘদিন পরে যে আলোচনাটা এখানে হলো, আজকে যতটুকু হয়েছে, সেখানে দেশের অভ্যন্তরে যে সংকটগুলো আবার নতুন করে সেখানে উত্থাপিত হয়েছে। বাংলাদেশ বিরোধী নানান রকম ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে মৌলবাদের অবস্থান সুদৃঢ় হচ্ছে আবারও, এবং আন্তর্জাতিকভাবে এখানে ভূরাজনৈতিক অবস্থানে বিশেষ করে আমাদের কি বলে আমাদের এশিয়া প্যাসিফিক রিজনের যে পলিটিক্স, অথবা আজকে বার্মাকে ঘিরে যে পলিটিক্স, অথবা আমাদের পাহাড়কে নিয়ে, পাহাড়ি অঞ্চলকে নিয়ে যে রাজনীতিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে রোহিঙ্গাদের চাপিয়ে রেখে সেখানে একটা রাজনীতি আছে, এগুলো মিলে কিন্তু বাংলাদেশের অখণ্ডতা বা বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নটাও কিন্তু সবসময়ের জন্য একটা নাজুক পরিস্থিতিতে আছে। এটা হচ্ছে এক। 2 হলো বাংলাদেশের অভ্যন্তরে সাম্রাজ্যবাদী রাজনীতির যে জায়গাটা, বিশেষ করে আজকে ভূ রাজনৈতিক অবস্থানে চীন বিরোধিতার নামে, ভারত বিরোধিতার নামে এখানে আমেরিকার যে চাপ এবং তার সঙ্গে মৌলবাদীদের যে চাপ, এটাও কিন্তু আর একটা পরিস্থিতি তৈরি করেছে। 3 নম্বর বিষয় হলো আজকে 3 টার্মে 4 টার্মে প্রায় তো আওয়ামী লীগের এই ক্ষমতার প্রশ্নে তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে, হ্যাঁ অনেক উন্নয়ন হয়েছে, এটা ঠিক, দেশের অনেক অর্জন হয়েছে, এটা ঠিক, কিন্তু জনগণের মধ্যে যে স্বস্তিটা দরকার, জনগণের মধ্যে সেই স্বস্তিটা কিন্তু নিরসিত হচ্ছে না, সেই স্বস্তি জনগণের মধ্যে আসছে না। এবং সেটা না আসার পেছনে কিন্তু আজকে আমাদের রাষ্ট্র ক্ষমতা বলেন এবং শাসক দল বলেন, এখানে আমলাতন্ত্র বলেন এবং লুটেরাতন্ত্র বলেন, দুটো মিলেমিশে বাংলাদেশের জনগণকে একটা নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফিরবো আবার আপনার কাছে, আমাদের একটা বিরতি নেবারও সময় হয়েছে। জনাব রেজানুল হক রাজা, ফিরে এসে আপনার কাছে আসলে উনি যে ব্যাখ্যাটা দিলেন সেই বিষয়ে জানতে চাই। অনেকটা স্বীকারই করে নিলেন যে আসলে উভয় পক্ষেরই কিছু দোষ ত্রুটি রয়ে গেছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন CSRN জনতন্ত্র গণতন্ত্র। আজ সন্ধ্যায় 14 দলের সাথে প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে প্রধানমন্ত্রী 14 দলের প্রতিটি দলের যে নেতা রয়েছেন তাদেরকে সুসংগঠিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এবং তারা যেন তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে পারেন সেই আহ্বানও তার রয়েছে, এবং সেই সাথে অসাম্প্রদায়িক এবং মানবতা বোধ যেন জাগ্রত হয় পুরো বাংলাদেশের মানুষের মধ্যে, সেই বিষয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। আর ওবায়দুল কাদের তিনি আসলে যেটি বলেছেন এই বৈঠকের পরে যে 14 দলের সাথে আওয়ামী লীগের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটি আসলে সামনের দিনে থাকবেন না। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন, সে বিষয়ে জানতে জনাব রেজানুল হক রাজা আছেন, তার কাছেই আসলে বিস্তারিত জানতে চাই। এবং সেই সঙ্গে নূর আহমেদ বকুল, আপনি তো আছেনই, আপনাকেও স্বাগত এই পর্বে। আসলে আজকে এই বৈঠকটা কতখানি সুদূর প্রসারী হবে বলে মনে করছেন, বা কি বলবেন? না, একটা আপনি ঠিকই বলেছেন, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, একটা দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল ইলেকশনের আগে। মানে 14 দলের আগে আওয়ামী লীগের সঙ্গে মিলে বা আওয়ামী লীগের প্রতীক নিয়ে আসন ভাগাভাগি করে যেভাবে ইলেকশনটা হয়েছিল আগে, এইবার কিন্তু ওই রকম গুরুত্ব 14 দলের বাকি শরিকরা পায় নাই। এটা নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল, এবং যে কয়েকটা আসন দেওয়া হয়েছিল সেখান থেকেও সবাই জিতে আসতে পারেন নাই। আমার মনে হয় যে জোট কখন হয়, নিজের প্রয়োজনে হয়, রাজনৈতিক প্রয়োজনে হয়। আপনি দেখেন বিএনপি এবার যা করেছিল, মানে বিএনপির সব মিলিয়ে জোট না হলো সমমনা, মানে সবাই মিলে আন্দোলন করছিল না যুগপৎভাবে, প্রায় তাদের ভাষায় 65টা দল তাদের সঙ্গে ছিল সরকার বিরোধী আন্দোলনে। বাকি দলগুলো বিএনপি বাদে, 2-1টা দল বাদে বাকি দলগুলো কিন্তু আসলে
নামকা ওয়াস্তে, এদের কোনো সাংগঠনিক শক্তি এভাবে নাই, কিন্তু তারপরেও তারা জোট বা সমমনা দলগুলোকে কাছাকাছি রাখার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ এই অবস্থায় তাদেরও দরকার ছিল তাদের যে পুরনো মিত্র 14 দলীয় জোট সেটাকে স্ট্রং করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলেই কিনা জানি না নিজেদের মধ্যে এক ধরনের, অনেকের মধ্যে যে আমরাই তো পারি, আমরাই তো যথেষ্ট, আর কারো লাগে না, এরকম একটা ভাব। এটা আমরা আসন ভাগাভাগির সময় দেখেছি। এটা আসলে খুবই ক্ষতিকর। যে জন্য 14 দলীয় জোট হয়েছিল সেটি হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করা, জঙ্গিবাদ বিরোধিতা, এই সমস্ত ইস্যুগুলি কিন্তু আওয়ামী লীগের আদর্শ। এটার জন্য কিছু আমাদের একটা জোটের দরকার হয় যারা এই ধরনের রাজনীতি চর্চা করেন। তো একটা বিরত্ব হয়েছিল। এখন এই আজকের মিটিংটা মধ্য দিয়ে যদি দূরত্বটা কমা উচিত, কারণ অনেকদিন পরে বৈঠক হলো, যদি কমে তাহলে খুব ভালো। এবং তারপরও আমি এটাও সত্য যে এই জোটে যারা আছেন তাদের নিজেদের পায়ের নিচে মাটি থাকা দরকার। এই সমস্ত দলগুলি একসময় কিন্তু ভালোই পপুলার ছিল। আপনি জাসদ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, এই দলগুলোর একটা জনভিত্তি আছে, কিন্তু যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের উপর নির্ভরশীলতাই বলেন আর যেভাবে বলেন, তাদেরও কিছুটা অ্যাক্টিভিটিস কম ছিল। তবে এটাও সত্য, আপনি জনপ্রিয়তা পেতে হলে সরকারের সমালোচনা, সরকারের যে সমস্ত ব্যর্থতা আছে সেগুলো তুলে ধরতে হয়। এটা হয়তো জোটে থাকার, সরকার দলীয় আওয়ামী লীগের নেতৃত্বে জোটে থাকার কারণে হয়তো অনেক সময় সেটা করা যায় না। কিন্তু আমি মনে করি যে কথা বলতে হবে আসলে, এবং সেটা আলাপ আলোচনা করেই করতে হবে। যে কথাটি নূর আহমেদ বকুল বলছিলেন যে এই চীন ভারতের বলয়ে আমরা যাচ্ছি কিনা, এটা নিয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের টেনশন আছে। আবার আজকেও প্রধানমন্ত্রী এই বিষয়ে একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী খুব সিরিয়াস কথা বলেছেন দুটো। একটা হচ্ছে ষড়যন্ত্র চলছে, এটা হচ্ছে যে বাংলাদেশের একটা অংশ, মানে মিয়ানমার, চট্টগ্রাম, এই সমস্ত নিয়ে একটা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত হচ্ছে। এটা কিন্তু সাংঘাতিক একটা আপনার বিষয়। 2 নম্বর হচ্ছে তিনি এটা বলেছেন যে ইলেকশনের আগে ওনার কাছে প্রস্তাব আসছিল বাংলাদেশে, মানে সাদা চামড়ার কথা বলেছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি পশ্চিমা বিশ্বের কোনো দেশ বলেছে যে এখানে একটা এয়ারবেস করতে দেওয়া হোক, তাহলে ওরা মানে আওয়ামী লীগের জন্য ইলেকশনে কোনো সমস্যা, তারা সাপোর্ট দিবে আর কি, ইলেকশনের জন্য আওয়ামী লীগের কোনো সমস্যা হবে না, তারা দেখবে বিষয়টা। তো এটা প্রধানমন্ত্রী বলেছেন যে না, আমি এটা তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছি। তার মানে কি, একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা, এয়ারবেস করার চেষ্টা, তার মানে হচ্ছে পশ্চিমাদের যে প্রেশার সেটা তো বন্ধ হয় নাই। এটা যখন তাদের কারো মাথায় থাকে, তারা কন্টিনিউয়াসলি এটার জন্য পার্সু করবে। এই সিচুয়েশনে দেশের অবস্থা, দেশের মৌলবাদী শক্তির উত্থান, কিন্তু যেটা বকুল ভাই এর আগে বলেছেন সত্য কথা, মৌলবাদীদের আমরা মানে তারা হয়তো ঘাপটে মেরে আছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কিন্তু কমে নাই। আপনি এখন বর্তমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও তারা মাঝে মধ্যে জানান দেয় যে তারা আছে। তো এই অবস্থার মধ্যে 14 দলীয় জোটের প্রয়োজনীয়তা আমি মনে করি আরও অনেক বেশি এখন। সো এই জোটটাকে যদি শক্তিশালী সবাই মিলে করেন, তাহলে আওয়ামী লীগ যে রাজনীতি করতে চায় বা যেভাবে দেশে চালাতে চায় সেটা তাদের জন্য সহায়ক হবে। যদি আমার তো মনে হয় যে নিশ্চয়ই আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে তাদের মধ্যে যে বিভেদ বা দূরত্ব যেটুকু ছিল সেটা কিছুটা কমবে। তবে মিটিং একটা করে মানে নিশ্চয়ই সামনে তারা আমি ভিতরের খবর তো বলতে পারবো না, কর্মকৌশল তারা নিশ্চয়ই ঠিক করেছেন, দেখা যাক সামনের দিনে কি হয়। জনাব নূর আহমেদ বকুল তিনি বলছিলেন যে তিনি কথা বলেছেন যারা বৈঠকে ছিলেন তাদের সঙ্গে। জনাব নূর আহমেদ বকুল, আপনি কি একটু বলতে পারেন যে আজকে যে বৈঠক হলো তাতে 14 দলের নেতারা কি সন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রীর কথায় বা এই বৈঠক করে? সন্তুষ্ট অসন্তুষ্টের বিষয় না, বিষয়টা হলো যে দীর্ঘদিন ধরে একটা অচল অবস্থার মধ্যে আজকের দিনটা শুরু হলো, এবং সেখানেই নেতারা বলেছেন যে যেহেতু এটা আজকে শুরু হলো, নতুন করে আবার কথাবার্তা, আমাদের কথাবার্তা চলতে থাকবে। তবে আমাদের যা কথা, সেই কথাগুলো তারা বলেছেন, যে কথাগুলো আমি কিছুটা উচ্চারণ করলাম, যে আজকে বাংলাদেশের সংকটগুলো আর বিশেষভাবে জনগণের স্বস্তি দেবার জায়গা, এবং দুর্নীতি লুটপাটটা যে মাত্রায় চলছে, অর্থনৈতিক সংকটটাকে আমরা মোকাবেলা করতেই পারছি না, বাজার সিন্ডিকেট থেকে শুরু করে নানানবিধ ব্যাপারে। আর তাছাড়া একটা মৌলিক ব্যাপার যেটা রাজা ভাই বলছিলেন, যে জোট শক্তিশালী হয় কখন, যদি জোট বিরোধী রাজনৈতিক দলে থাকে তখন কিন্তু একটা না একটা রুখা আন্দোলনের মধ্যে একটা অবস্থানে থাকে, তার কনসলিডেশনটা অন্যরকম থাকে। আর জোট যদি ক্ষমতায় থাকে তাহলে স্বাভাবিকভাবে সেখানে একটা টানপোড়েন থাকবে, এটা স্বাভাবিক। তো সেই টানপোড়েনটা কিন্তু রাজনীতি বাদ দিয়ে যদি শুধু ক্ষমতার টানপোড়েন হয়, তাহলে সেটা টেকানো খুব মুশকিল।
এবং সেই সংকটটাই 14 দল পড়েছে। রাজনীতিটাকে বাদ দিয়ে ক্ষমতাটাকে বড় করে দেখা হয়েছে, এবং সেটা দেখতে গিয়ে বড় দল শুধু নিজেকেই দেখেছে, অন্যদেরকে দেখেনি। এই কথাটা আজকে আমাদের নেতারা সেটাও ভালোভাবে প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছে। আর প্রধানমন্ত্রী যে সংকটগুলোর কথা বলেছেন, অলরেডি রাজা ভাই সেটা বললেন যে, এবং তিনি যা বলছেন এই কথাটা আজকে আমরা তো বামপন্থীরা সারা জীবনই বলে সাম্রাজ্যবাদের বিষয়টি নিয়ে বাংলাদেশে বলি, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকেই, মানে মুক্তিযুদ্ধ সময় থেকেই বাংলাদেশে আমরা কিন্তু ওই বিপদটার হাত থেকে রক্ষা পাইনি। আর এখন তার উপরে গোদের উপরে বিস্ফোরা বলে মৌলবাদী শক্তির উত্থান, এবং এটা বাংলাদেশে ব্যাপকভাবে এবং প্রশাসনে যে মাত্রায় এই মানে ধর্মবাদী শক্তি জায়গা করে নিয়েছে, এটা বাংলাদেশের আরেকটা অশনি সংকেত। এবং আপনি দেখেন কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী জাস্ট একটা কথা বললেন যে বাংলাদেশে প্রায় কিন্ডারগার্টেন স্কুলগুলো এবং হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলোকে রেজিস্ট্রেশন নিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য তারা ক্যাম্পেইন শুরু করলো যে কোরআন শিক্ষা করতে দেওয়া হবে না, হাফেজি শিক্ষা করতে দেওয়া হবে না, এবং এই ক্যাম্পেইনের মধ্যে নিয়ে গেল। একটা শৃঙ্খলা ফেরানোর জন্য একটা মন্ত্রী একটা কথা বললেন, আর সেই কথাটাকে ইন্টারপ্রেট করা হলো ধর্মান্ধতার মধ্যে নিয়ে যাওয়া হলো, সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের বিপদকে মোকাবেলা করার জন্য ক্ষমতার পার্টি কি এটা একা পারে? আর 14 দল যখন তাদের শরিক ছিল, আমরা যখন বলেছি যে সরকারের ভালো কাজের আমরা করব, প্রেইজ করব, খারাপ কাজের সমালোচনা করব, মুশকিলটা হলো বাংলাদেশের গণতন্ত্রে এই সমালোচনাটা করা যায় না। করলেই সরকারি দল ক্ষুব্ধ হন, তার প্রশাসন ক্ষুব্ধ হন। ফলে জোটের রাজনীতিতে যে আমাদের জনপ্রিয়তা কমার প্রশ্নটাকে বলা হয়েছে, তা আমরা তো মানুষের দৈনন্দিন জীবনের সংকট নিয়ে রাজনীতি করি। তো সেই সংকট যদি আমরা মোকাবেলা করার জন্য রাজনীতি না করতে পারি, স্বাভাবিকভাবেই আমরা তো বিপদগ্রস্ত হবই। এটা আমাদেরকে দোষ দিয়ে তো লাভ নাই, বরং এই স্পেসটা গভর্নমেন্টের দিক থেকে করে দেওয়া উচিত। আজকে আমরা কতবার বলেছি যে বাংলাদেশে গ্রামীণ অঞ্চলগুলোতে মৌলবাদ সাম্প্রদায়িকতা ঠেকাতে আমাদের বাঙালি সংস্কৃতির উত্থান ঘটানো দরকার, অথচ আমাদের আজকে দেখেন বাঙালি সংস্কৃতির উত্থান ঘটানোর জন্য কিন্তু কোনো কাজ বাংলাদেশে সেই মাত্রায় সেই ধরনের বাজেটও তৈরি করা হয় না। এবং সেই প্রসঙ্গে আমরা আরেকটু কথা বলতে চাই। জনাব রেজানুল হক রাজা, আপনার কাছে আসলে যেটি বিশেষভাবে জানতে চাই, যেটি জনাব নূর আহমেদ বকুলও বলছিলেন যে আদর্শিক রাজনীতি থেকে আমরা সরে গেছি, ক্ষমতার রাজনীতি করছি, এবং আওয়ামী লীগকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ কি আদর্শিক রাজনীতি থেকে সরে গেছে? সত্যি কথা বলতে কি কিছুটা তো সরেছেই। এরকম দেখেন যে একটু শেষে বকুল ভাই যেটা বলছিলেন যে বাঙালি সংস্কৃতির যে চর্চা, শুধুমাত্র পয়লা বৈশাখ পালন করলাম, বৈশাখী ভাতা চালু করলাম, তাতেই কিন্তু যথেষ্ট না। আপনি আজকে দেখেন মানে আমাদের যে সংস্কৃতিটা ছিল, যেটা আমাদের যে নাটক ছিল, আমাদের যে যাত্রার পালা ছিল, সেগুলি কিন্তু নাই এখন। আমি দেখি বা আমার সঙ্গে এই সাংস্কৃতিক জগতের যারা নেতা, তাদের সঙ্গে যখন কথা হয়, তারা খুবই হতাশ যে মানে সরকারের সঙ্গে তাদের বড় একটা দূরত্ব তৈরি হয়েছে। তাদেরকে খুব একটা যে কাছে টানার চেষ্টা করা বা বাংলাদেশে সংস্কৃতির বিকাশ করা বা সংস্কৃতির চর্চা করা, সেই জিনিসগুলি নাই এখন। শুধুমাত্র ক্ষমতায় রক্ষা করার জন্য বা ক্ষমতার চর্চা করার জন্যে মানে আর অন্য কিছু দরকার হচ্ছে, শুধুমাত্র বিএনপিকেই মনে করা হচ্ছে তাদেরকে দমাতে পারলেই সব হয়ে গেল। আওয়ামী লীগের সঙ্গে কিন্তু প্রগতিশীল সকল শক্তি সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, কারণ আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। কিন্তু এখন আওয়ামী লীগ কোনো কোনো ক্ষেত্রে তো সাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করেছে। তো সাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি যতটা করেছে, ততই আমাদের যে অসাম্প্রদায়িক শক্তি তাদের সঙ্গে দূরত্বটা বেড়েছে। এই জায়গাটায় এখনো বোধহয় আমরা মানে আওয়ামী লীগ হয়তো ঠিকমতো জিনিসটা উপলব্ধি করছে না, যেহেতু ক্ষমতায় আছে। ক্ষমতা যদি করোনা না থাকে, তখন আসলে জিনিসটা তারা বুঝবে বলে আমার কাছে মনে হয়। আজকে আর একদমই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা এই বিষয়ে বিস্তারিত আলাপ করতে পারবো। এবং আপনাকে অনেক ধন্যবাদ, এবং নূর আহমেদ বকুল আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসাম্প্রদায়িক চেতনার জয় হোক, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের CSRM জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত্রি।